প্রিয় দর্শক, বার্তা প্লাস বিনোদনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে যুক্ত হচ্ছি আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আজ আমাদের সাথে এক বিশেষ অতিথি রয়েছেন, যিনি পটুয়াখালী সহ সারা বাংলাদেশের পরিচিত মুখ, কন্টেন্ট ক্রিয়েটর, বিনোদন নাম ভাই নামে খ্যাত বনিয়ামিন ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো, ভাইয়ের অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানার চেষ্টা করব। গল্প হবে, কথা হবে, আড্ডা হবে। ভাইয়া, প্রথমে আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাই যে বিনোদন ভাই নামটা, এই বিনোদন ভাই নামটার রহস্যটা কি এবং এই বিনোদন ভাই নামটা কিভাবে আসলো? মূলত আমি যখন কন্টেন্ট ক্রিয়েশনে আসি তখন বিভিন্ন নামে বিভিন্ন পেজ তখন ব্যবহার করতাম, কিন্তু বিশেষ করে যখন বেশ কিছুদিন যখন আমার কন্টেন্টের বয়স হয়ে যায় তখন চিন্তা করি যে আসলে যখন আমি এটাকে আসলে একটা প্যাশন হিসেবে নিই, যে এখান থেকে আমার কিছু একটা করতেই হবে, এটাকে যখন আমি একটা লক্ষ্য, যখন একটা জিদের মতো করে নিই যে না এখান থেকে আমার কিছু একটা করতেই হবে। আর আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে আসলে তাদের ওই জেনারেল লাইনের লেখাপড়া করে অত বড় হওয়ার মতো অপরচুনিটি থাকে না। তো ওই জায়গা থেকে সবসময় চিন্তা করতাম যে ব্যতিক্রম যেহেতু কিছু করতেই হবে, ওই জায়গা থেকে চিন্তা করতাম যে বিনোদনের উপরে কিছু হয় না। আপনি দেখবেন যে আমাদের ক্যাসেটের আমলটা ছিল আমাদের 90 দশক বলেন আর 21 শতক বলেন, শুরুর দিকে 21 শতকের ওই ক্যাসেট বা সিডির আমলের সময়টা ছিল আমাদের বিনোদনের সব থেকে বড় প্ল্যাটফর্ম। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় সহজে ভাইরাল হওয়ার উপায়টা চলে আসার পর থেকেই মানে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের বাহারি নাম, যেটা মানে তখন আমি চিন্তা করতাম যে একটা ইউনিক কিছু নাম দেয়া প্রয়োজন। তখন মূলত আমার পেজের নাম দেয়া তখন ছিল মেড ইন ব্রেইন পেজের নাম। ওখান থেকে বিনোদন ভাই করা, যে যেহেতু আমি বিনোদন দিব মানুষকে, ওই জায়গা থেকে আমি চাই আমার নামটাও বিনোদনের সাথে থাকুক, ওই জন্য মানুষ আমাকে একসাথে বিনোদন ভাই বলে ডাকে। আপনি একটু আগে বললেন যে আপনার একটা জেদ চলে আসলে যে না কিছু করতেই হবে, এই জেদ আসার কারণটা কি? জেদ আসার কারণে আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত বলেন আর মধ্যবিত্ত বলেন, যারা মোটামুটি প্রাকৃতিক বিভিন্ন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, তাদের জীবনে আসলে জিত ছাড়া কিছু নাই। যে প্রত্যেকটা যারা শূন্য থেকে বড় হয়, যারা মাটি থেকে বড় হয়, তাদের প্রত্যেকটা সফল মানুষের পিছনে কাটলে দেখবেন আপনি কোনো না কোনো জেদ, কোনো না কোনো রাগ থেকে তাদের এই সফলতাটা এসেছে। আমি আমাকে সফল বলি না, আমি কিচ্ছু নাই সমাজে, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে, তবে আমার জায়গায় আমি সফল। ওই জায়গা থেকে জেদটা তৈরি হয়েছে হচ্ছে এটা আমরা যখন বড় হই, আমি এক্স্যাক্টলি না বলি, ওইটা বারবার বললে খারাপ শোনা যায়। আমাদের সেটার প্রভাব প্রতিবেশীরা ফেলতে পারে, বন্ধু বান্ধব ফেলতে পারে। আপনি আড্ডায় বসলে 10 জন বন্ধুর সাথে বসলে আপনার 10 জনই আপনার মন মতো হবে না। এক একজন এক এক ফ্যামিলি থেকে বিলং করে, এক একজন এক এক কোয়ালিটির ফ্যামিলি থেকে আসে। গ্রাম অঞ্চলে এই কোয়ালিটিটা একটু বেশি মেনটেন করে। তো ওই জায়গা থেকে বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় চলাফেরা সবকিছু থেকে মানুষের অবহেলা এবং মানুষের এই যে সম্মান বোধ না থাকার কারণে বিভিন্ন জায়গায় অপমানিত হইতে হইতো, বিভিন্ন জায়গায় মূল্য পেতাম না, যেখানে সম্মান পাওয়ার কথা ছিল সেখানে পেতাম না। এরপরে যাদেরকে মানে এটা বলতে গেলে যে আমাদের ছোটবেলা থেকে বড় হতে যে বাধার সম্মুখীন গুলো হই, এবং এই বাধাগুলো এমন এমন মানুষের কাছ থেকে আসে, মনের মধ্যে জিদটা অটোমেটিক চলে আসে। আচ্ছা, এই যে কন্টেন্ট ক্রিয়েট করবেন কিংবা কন্টেন্ট ক্রিয়েশন আসবেন, এই ভাবনাটা কিভাবে আসলো? এই ভাবনাটা আসছে প্রথমত টাকা। যে তখন দেখতাম যখন শুরুর দিকে কয়েকজন ইউটিউবার ছিল, সালমান মুক্তাদি, তৌহিদুদ্দিন আফ্রিদি, আজহারি লিমিটেডের প্রত্যাহিরন, এরা যখন শুরুর দিকে ইউটিউবিং করতো তখন হিউজ টাকা, আর ওরা এমন ভাবে শো অফ করতো যে সব ইউটিউবের টাকার গাড়ি বাড়ি, ওদের বাপের টাকা ছিল তাও বলতো না। ওই জায়গা থেকে তখন চিন্তা করতাম যে এখানে এত টাকা, তাইলে চাকরির পিছনে কেন ছুটবো। ওই জায়গা থেকে এরপর ফেমাসিটি তো আছেই, তখন মাথায় চিন্তা চলে আসলো যে না এখান থেকে কিছু একটা করা প্রয়োজন। পরে একটু ঘাটাঘাটি করতে 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 কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসলাম। কত বছর বয়স থেকে কন্টেন্ট ক্রিয়েট শুরু হয়? আমার বয়সটা বলতে পারবো না, তবে আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু 2019 এর শেষের দিকে, মানে 20 সালই বলা যায়। 20 সাল বলা যায়। তো যখন এই যে প্রথম শুরু করতেন তখন বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি তারা কিভাবে দেখতো বিষয়টি? ফ্যামিলি বলতে ফ্যামিলির মানুষ তো ফেসবুক, ফ্যামিলি তো দূরের কথা, আমার গ্রামের যত মানুষ ছিল, আমার আমার ক্লাসমেট থেকে শুরু করে প্রতিবেশী বলেন, আত্মীয় স্বজন বলেন, ফ্যামিলি থেকে শুরু করে, তারা কেউই জানতো না যে ফেসবুক নামের একটা অ্যাপস হয়। বন্ধু বান্ধব হয়তো অনেকে জানতো, কিন্তু যারা জানতো যে ফেসবুক নামের অ্যাপস হয় বা আছে, বিলং করে, তারা জানতো না যে এখান থেকে টাকা ইনকাম করা যায়। তো ওই জায়গা থেকে যখন বলতাম স্বাভাবিকভাবেই যে একটা ফেসবুক যারা জানে না যে এখান থেকে ডলার কামানো যায় দেশে বসে, তখন ওইটার পাগলামির মতো মনে হয়। তখন মানুষ পাগল ডাকতো, ছাগল ডাকতো, এক একজন এক একজনের কাছে কানাফুসা করতো যে ওলা তো ওটা গেছে গোল্লায়, ওটায় দেখি একসাথে পাগলাম ছাগলাম করে ক্যামেরা ট্যামেরা লইয়া। ওই এক একজন এক এক নজরে দেখতো, তবে কেউই ভালো চোখে দেখতো না, দুই একজন শুভাকাঙ্ক্ষী ছাড়া এবং ফ্যামিলির দুই একজন মানুষ ছাড়া। আচ্ছা, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলবো যে সবার আগে প্রথম কথা হচ্ছে যে মানুষের সফলতাটা সহ্য করাটা শেখেন, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি উৎসাহিত করতে না পারেন নিরুৎসাহিত করবেন না। আচ্ছা, আপনি একজন সাংবাদিকের জায়গা থেকে আপনার সাংবাদিকতার প্রথম ধাপ চলতেছে এখন।
আপনি বিভিন্ন জায়গায় পিটিসি দিবেন, আপনার কথা বলা, পিটিসি ধরন এবং রিপ্রেজেন্টেশনের যখন একটা কোয়ালিটি চলে আসবে, এখন আপনাকে দেখে জাজ করা যাবে না। হয়তোবা আপনি নিজেকে নিয়ে পরিচর্যা করতে করতে একটা সময় বাংলাদেশের প্রথম সারির কয়েকজন সাংবাদিককে ছাড়াই যাবেন। তো ওই জায়গা থেকে মানুষকে ওই জায়গা থেকে বিচার করা যাবে না। যদি পারি একটু সাহায্য করব, পিছু টান দিব না। আচ্ছা, 2019 সাল থেকে যখন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেন, তখন সবচাইতে কাছে বা সাহায্য কি করেছিল তার নামটা যদি বলতেন। আমার কন্টেন্টের একদম শুরুর থেকে সব থেকে প্রথম এবং সব থেকে বেশি যে আমাকে সাপোর্ট করেছে সে হচ্ছে আমার বাবা। আর বাবার বাইরে যত মানুষ আছে, একদম আমার টিমমেট থেকে শুরু করে দুনিয়ার যত শুভাকাঙ্ক্ষী এখন দেখেন, দুঃসময়ের হোক আর ভালো সময়ের হোক, সব থেকে বেশি হেল্প করেছে বাবা। এরপর পর্যায়ক্রমে ধরেন আমি শহরে শিফট হওয়ার পর আরো কিছু মানুষজন, আমার টিমমেটরা বিভিন্ন ভাবে হেল্প করতো, সেটা আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, বা কায়িক পরিশ্রমের মাধ্যমে হোক। কিন্তু শুরুর দিকে একদম যখন আমার খারাপ সময়টা চলছিল, তখন সব থেকে বেশি হেল্প করেছে আমার বাবা। আর এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আপনি একটা ব্যবসায় এসেছেন, এই ব্যবসায় আসার মূল কারণটা কি? যেহেতু আমি স্পোর্টসে থাকি, দেখেন ফেসবুকের এখন যে অবস্থা, ওখান থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েটর তো দূরের কথা, একটা টিম তো বাঁচবে না এটা নিঃসন্দেহে বলা যায়, কিন্তু একজন ব্যক্তি পার্সনও বা একটা ফ্যামিলিও এখন একটা আমার 1 মিলিয়ন ফলোয়ারের একটা পেজ থেকে যে পরিমাণ আর্নিং মান্থলি দেয়, ওই আর্নিং দিয়ে একটা ফ্যামিলি চলার মতো না। তো ওই জায়গা থেকে অনেক আগে থেকেই ভাবতেছিলাম যে একটা বিজনেস স্টার্ট করব। তবে এখন ফেসবুকের এই খরা সময় দেখে ভাবলাম যে এখনই নিয়ে নেই। এরপরে বিভিন্ন ব্যবসা ট্রাই করার জন্য অনেকদিন কাটাকাটি করছি যে কি নেওয়া যায়। পরে মানুষের পরামর্শ এবং নিজের এই স্পোর্টস এর দিকে নিজের ভালোবাসাটা কাজ করে, যেহেতু আমি কন্টেন্ট বানাই, স্পোর্টস নিয়ে কন্টেন্ট বানাই, নিজে ছোটবেলা থেকে স্পোর্টস এর সাথে জড়িত এবং স্পোর্টসটাকে আমি হৃদয়ে ধারণ করি। ওই জায়গা থেকে আমার স্পোর্টস এর বিজনেস শুরু করা। আচ্ছা, আজকে আমরা যে আপনার যে প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, এই প্রতিষ্ঠান আপনার নিজের একান্ত? হ্যাঁ, একান্ত আমার নিজের বলতে মানে এরকম না, এটা হচ্ছে এখন পর্যন্ত আমি আমার এই শোরুমের মালিক আমার বাবাকে মনে করি এবং বাবাকে মানি। আমার বাবাই সবকিছু রাখে, আমি একজন কর্মচারী। তো বাবার সম্পত্তি মানে আমার সম্পত্তি। আচ্ছা, ভবিষ্যৎ চিন্তাধারা কি এই আপনার প্রতিষ্ঠান নিয়ে? আমি ভবিষ্যতে চিন্তা হচ্ছে আমি এই পটুয়াখালীর এই শাখাটাকে আমি মেন শাখা করব না। আমি আমার যদি আল্লাহ কখনো সামর্থ্য দেয়, আমি এই শাখাটাকে ঢাকা অথবা বরিশালে একটা মেন শাখা করব। এটা থাকবে আমার একটা আউটলেট। কন্টেন্ট ক্রিয়েট নিয়ে আপনার বা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তাধারা কি? কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এখন ভবিষ্যৎ চিন্তাধারা হচ্ছে আমি একটু ফানি কন্টেন্ট থেকে গানের দিকে বের হতে চাই। আমি মানে ফানি কন্টেন্ট আর বানাবোই না। এই যে ক্রিকেট নিয়ে হ্যাঁ কন্টেন্ট বানাবো, বাংলাদেশের একটা উল্লেখযোগ্য খেলা পড়বে তখন কন্টেন্ট বানাবো। না না না, আপনি বিনোদন পেজ নামে প্রথম যে যাত্রা শুরু করেন, আপনাকে সবাই বিনোদন ভাই নামেই চেনে। হ্যাঁ। সেখানে আপনি বিনোদন কেন বাদ দিবেন? বিনোদন বাদ দিয়ে কেন অন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন? বিনোদন বাদ দিয়ে দেখেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলতেই ভিউ ব্যবসায়ী। আমি একদম স্পষ্ট বলতে পারি, আপনারা যারা মানে নিউজ চ্যানেলের কথা বলবো না, তারাও ডলারের জন্যই করে, ডলার বা আদার্স যা কিছুই করে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর একজন কন্টেন্ট ক্রিয়েটর মানেই সেই ভিউ ব্যবসায়ী। সেটা বউ ব্যবসা বলেন, ফানি ভিডিও বলেন, মানবতার ভিডিও বানাইয়া ওই বিকাশ ব্যবসা বলেন, যা বলেন, মানে মানুষ এই নামগুলো দিছে, সব ভিউ ব্যবসা। সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সব ভিউ ব্যবসা। তো এই ভিউ ব্যবসাটায় থাকতে নিজের আত্মসম্মানে বাজে। কারণ এখন বলতে পারেন তাহলে শুরুর দিকে কেমনে করছিলেন? শুরুর দিকে যখন করছি ওইটাই যে নিজের ক্যারিয়ার সেটেল করার জন্য। এই রকমের ফানি ভিডিও দেশের অনেকে বানায়, আমি ফানি ভিডিও বানাবো, তবে আগে যে রকমের ভিউসের জন্য পাগল ছিলাম, ওই ভিউসের জন্য পাগলটা থাকবো না। অনেক সময় দেখা গেছে ভিউসের জন্য আত্মসম্মান বিলেই দিতাম। আত্মসম্মান বলতে এমন অঙ্গভঙ্গি দিতাম যেখানে আমাকে জোকারের মতো লাগতেছে। অভিনয়, আমি অভিনয়কে সম্মান করি। যদি সম্ভব হয় আমি গানে থাকবো এবং অভিনয়তে শিফট হবো। আর ফানি কন্টেন্ট যেটা বিনোদন ভাইতে, এটা আজীবন বিনোদন পাবেন, হয়তো বিনোদনের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, আমরা যা দেখতে পাচ্ছি যে সম্প্রতি কিছু কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা নাটকে আসছেন, আপনার কি নাটকে কখনো যাওয়ার ইচ্ছা আছে? আমি বেশ অনেক জায়গা থেকে নাটকের অফার পাই, তবে আমার এখন এটা অহংকারের মতো লাগতে পারে। দেখেন, যখন শূন্য থেকে আমি এই পর্যন্ত আসছি, তখন আমি ম্যাক্সিমাম মানুষেরই হেল্প পাই না। তো এই পর্যন্ত যখন আসতে পারছি, আমি আমার যেই টার্গেট, মানে আমি যেই নাটকে কাজ করব, আমার স্বপ্নের যেই ক্যারেক্টার, আমি নাটকে যেই ক্যারেক্টার আমাকে কল্পনা করি, ওই ক্যারেক্টার যতদিন না পাবো আমি ওই পর্যন্ত অপেক্ষা করবো এবং নিজেকে পরিচর্যা করার জন্য সময় নিব। এটা কেন নিব আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে, ধরেন আমাকে এখন যেখান থেকে অফার করা হয়, ধরেন আমি 2-1টা নাটকে গেলাম, একজন মেইন আর্টিস্ট আমাকে ইনভাইট করলো, আমি নাটকের শুটিং শুরু করেছি। এখন স্ক্রিপ্টে আমি দেখতে পাচ্ছি যে আমাকে যেই ক্যারেক্টার দেয়া হচ্ছে, এই ক্যারেক্টার গুলাই আমাকে, মানে এই ছোট ছোট ক্যারেক্টারে আমার দর্শকরা আমাকে অ্যাকসেপ্ট করবে না। আমাকে চোরের বাটপারের যে কোনো ক্যারেক্টারে দিক, সেটা আমার আপত্তি না, কিন্তু নিয়ে যদি ধরেন একটা রোবট ক্যারেক্টার বানাই রাখে, সেটা তো আমার সাথে যায় না। তো ওই জায়গা থেকে ধরেন একটা নাটকের মেইন ক্যারেক্টার হওয়ার জন্য, যদি মেইন ক্যারেক্টার না, মানে একটা সম্মানজনক ক্যারেক্টার, সেটা হওয়ার জন্য যেখানে আমি আমার প্রতিভা যতটুকু আছে, যেখানে আমার অভিনয়ের স্কিল আমি প্রকাশ করতে পারবো,
ডিরেক্টরের হেল্পের মাধ্যমে বা কো আর্টিস্টদের হেল্পের মাধ্যমে ওই ধরনের ক্যারেক্টার যখন পাবো তখনই নিব, এখন নিব না। যদি ওই ক্যারেক্টার পর্যন্ত যাইতে আমার আরো 5 বছর সাধনা করা লাগে আমি করব, তবু ওই ছোট ছোট ক্যারেক্টার মানে যেখানে গিয়ে আমার আত্মসম্মান থাকবে না সেখানে কাজ করবো না। আর যারা ভবিষ্যৎ কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েশন আসতে চায় তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? তাদের জন্য বার্তা থাকবে, তারা তাদের আমি শুরুতেও বলছি, এখনো বলি, বারবার বলি, আমি নিজে সহ বাংলাদেশের সবাই ভিউ ব্যবসায়ী। অতএব কন্টেন্ট ক্রিয়েটর মানে আপনার ভিউ টার্গেটে থাকতে হবে, যে আমার ভিউস লাগবে, আমার ফলোয়ার লাগবে। এখন এক একজন এক একটা পদ্ধতি অবলম্বন করে, কেউ নিয়মিত কন্টেন্ট দেয়, কেউ আবার ওই কন্টেন্টটাকে ডেভেলপমেন্ট করে উন্নত মানের কন্টেন্ট দিতে চায়, কেউ আবার বিভিন্ন কমেন্টের মাধ্যমে পেজের প্রতি ঘুরে আসতে বলে, বিভিন্ন মাধ্যমে এগুলো করে থাকে। তা আমি নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার পার্মানেন্ট বা লং টাইম কিছু করার ইচ্ছা থাকে, যে আমি ফেসবুক থেকে এমন কিছু চাই যেখানে আমাকে টাকাও দিবে, ফলোয়ারও দিবে এবং খ্যাতিও দিবে, সেই ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র কন্টেন্ট, আপনার কমেন্ট, আপনার শেয়ার, আপনার লাইক কিচ্ছু কাজ হবে না। আপনি আপনার নিজের কন্টেন্টে ফোকাস করবেন এবং ওই কন্টেন্টটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় দিনে দিনে। যেমন আমি আগে যখন কন্টেন্ট করতাম তখন ওই কন্টেন্ট গুলো এখন দেখলে হাসি পায় যে আমি এইগুলো বানাইতাম, আবার এখন যেগুলো বানাই হয়তো বা 5 বছর পরে মনে হবে যে এইগুলো আমি বানাইতাম। এরকমের ভালোর কোনো শেষ নেই। যারা কন্টেন্ট বানাইতেছেন ধীরে 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 নিজের কন্টেন্টটাকে ডেভেলপমেন্ট করতে থাকেন। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিয়মিত কন্টেন্ট দেয়া, নিয়মিত। আরেকটা কথা আমি জানতে চাই যে এই যে কন্টেন্ট ক্রিয়েটে যারা আসছে তারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর করতে গিয়ে নিজের ব্যক্তিত্ব হারাই ফেলছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি সেটাই বলতে চাচ্ছি যে যেমন আমরাই অনেক সময় কন্টেন্ট বানাইতে বানাইতে নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে ফেলতে হয়। যেমন আপনি দেখেন বেশ কয়েকজন মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর বরিশালের বলেন আর বাংলাদেশের বলেন, যারা বিভিন্ন উদ্ভট অঙ্গভঙ্গি এবং বিভিন্ন উদ্ভট কথাবার্তার মাধ্যমে ভাইরাল হয়েছে, তাদেরকে নিয়ে আমার রোস্ট করা লাগতেছে। আমি ফানি ভিডিও বানাই, আমার অডিয়েন্সরা অপেক্ষায় আছে যে ধরেন এই মেয়েটাকে নিয়ে বিনোদন ভাই কখন কন্টেন্ট বানাবে। এখন আমার ওরে নিয়ে রুচিতে আসতেছে না, আমার বানাইতে ভালো লাগতেছে না, মানুষ চাইতেছে। এখন যখনই আমি ওইটা বানাইতেছি মানুষ ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছে, মানে রাতারাতি 2-3 মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে, আমাকে ডলার দিচ্ছে, আমার সমস্যা নাই, অটোমেটিক আমার আত্মসম্মান বিসর্জন দেওয়া লাগতেছে। তো ওই জায়গা থেকে বলবো যে এই যে এখন আমি চেষ্টা করতেছি যে আমি এই জায়গা থেকে কনভার্ট হয়ে যাব, এবং আমি আমার সম্মান ধরে রাখার জন্য আপনারা দেখবেন যে আমি গান করেছি, বিভিন্ন মানবিক কাজ করেছি, বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করেছি, শুধুমাত্র ফানি ভিডিওতেই থেমে থাকি নাই, নাটকের কাজ করেছি বেশ কয়েকদিন কুয়াকাটা মাল্টিমিডিয়ায়, নিজের চ্যানেলে বহুভাবে ট্রাই করেছি বিভিন্ন আমার কন্টেন্টের ভেরিয়েশন আনার জন্য। তো এই যারা আত্মসম্মান বিসর্জন দিচ্ছে, আমি আত্মসম্মান বিসর্জন দিব না, অবশ্যই ভিউজ আপনাদের মেইন পয়েন্ট, আপনাদের ভিউ লাগবেই, কিন্তু ভিউ নিতে গিয়ে যদি আপনার একজন দর্শক রাস্তায় দেখে আপনাকে সাপরি বা টোকাই বলে ডাক দেয়, আমি মনে করি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সেটা আপনার জন্য ভালো হবে না। আচ্ছা, বিগত দিনে আমরা দেখেছি আপনি খেলাধুলা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন, তো ভবিষ্যৎ চিন্তাধারা কি খেলাধুলা নিয়ে? খেলাধুলা নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কিছুই না, আমরা ক্রিকেট প্রেমী, আর বাংলাদেশ ন্যাশনাল, সেটা ক্রিকেট হোক আর ফুটবল, কত বড় পর্যায়ে চিন্তা করার মেধা আল্লাহ আমাকে দেয় নাই। তবে একজন ফ্যান হিসেবে ক্রিকেটের ভালোবাসার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করি কিছু কন্টেন্টের মাধ্যমে। যখন বাংলাদেশ হারে তখন দেখবেন আমরা যারা বাজে পারফরমেন্স করে বা দলের ভুলগুলো একটু ফানি ওয়েতে তুলে ধরি, আবার যখন জেতে আমরা আনন্দ উল্লাসে মাতি। কিন্তু খেলা দেখা কিন্তু মিস যায় না, মানে আমরা জোয়ার ভাটার সমর্থক না, আমরা খারাপ সময়ও থাকি, ভালো সময় থাকি। আগের ম্যাচ টানা 6 মাস হারলেও সপ্তম ম্যাচে হলেও আবার আমরা নির্লজ্জের মতো টিভির সামনে বসে যাই। তো ওই জায়গা থেকে অত বড় টিম নিয়ে আমাদের ভাবনার কিছুই নাই। তবে আমার দিক থেকে আমি চাই বাংলাদেশ ক্রিকেট ভালো করুক। যেমন এই নির্বাচন হচ্ছে বিসিবির, লাস্ট কত বছর আগে আমরা নির্বাচন দেখছি বিসিবিতে, বলা আমরা জানি না, আমি নিজে দেখি নাই। তো এই যে নির্বাচন হচ্ছে, আমি চাই এই যে পাপন সাহেবের পর ফারুক সাহেব আসলেন, ফারুক সাহেবের পর বুলবুল আহমেদ আসলেন, বুলবুল আহমেদের পর হয়তো অন্য কেউ আসবেন, এই পালা বদলের পর যে আমাদের বিসিবির জন্য পারফেক্ট সেই থেকে যাবে এবং ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেটের সুদিন ফিরবে। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? বার্তা প্লাজের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বার্তা প্লাজ এখন বর্তমানে পটুয়াখালী ছাড়িয়ে সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে। আর বার্তা প্লাজ এখানে বার্তা প্লাজের যারা প্রতিনিধি আছে উপজেলা পর্যায়ে প্রত্যেকেই খুবই দক্ষ, এবং প্রাক্তনে বা সাবেকে যারা কাজ করেছে বার্তা প্লাসে আমি দেখেছি ব্যক্তিগতভাবে সবাই ইয়াং মানুষ, এবং এই ইয়াং মানুষগুলো যখন সংবাদ মাধ্যমে চলে আসতেছে, এরা এই সংবাদ মাধ্যম বা এই সাংবাদিক পেশাটাকে তারা স্বপ্নের মতো দেখতেছে। মানে তারা টাকার জন্য এটা করতেছে না, তারা করতেছে একটা সম্মানজনক পেশার জায়গা থেকে, এবং মানুষের সামনে নিজের প্রতিভাটাকে তুলে ধরার জন্য, নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য। এই জায়গা থেকে বার্তা প্লাজের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা কাজ করে আমার পটুয়াখালীর, এবং এই বার্তা প্লাজে যত ইয়াং মানুষ কাজ করে প্রত্যেকের প্রতি শুভকামনা থাকবে। আর বার্তা প্লাজের সকল দর্শককে আমি ভালোবাসা জানাই, এবং বার্তা প্লাজের সাথেই থাকবেন আর দোয়া রাখবেন যেন বার্তা প্লাস এভাবে এগিয়ে যায়। আর শেষ একটা কথা, যে আপনার যেহেতু একটা প্রতিষ্ঠান রয়েছে বিনোদন ভাই স্পোর্টস,
এইটা নিয়ে আমাদের দর্শকদের কি বলবেন? আমার বিনোদন ভাই স্পোর্টস আসলে আমি যেহেতু এই স্পোর্টস এর শপটা হচ্ছে আমার স্বপ্নের শপ, এই শপের সাথে আমার মায়া আবেগ ভালোবাসা জড়াইয়া গেছে, জড়াইয়া না অনেক দিন ধরে স্বপ্নের এটা এই শপটা আমার। আমার পেজ চলে গেলেও অতটা কষ্ট পাবো না যদি আমার শোরুমের কোথাও কোনো ক্ষতি হয়। তো ওই জায়গা থেকে বলবো আমার ভালোবাসার সব, যেহেতু আমার মানুষগুলো যারা আসে সবাই আমার ভিডিও দেখে আসে, আমাকে চিনে আসে, ওই জায়গা থেকে আমি চেষ্টা করেছি। আমার প্রোডাক্ট এখনো কালেকশন চলতেছে, যেহেতু আপনারা জানেন যে শোরুমের বয়স সর্বোচ্চ 8 থেকে 10 দিন হয়েছে। আমি এই 8-10 দিনে নতুন নতুন কালেকশন নিচ্ছি এবং শীতের কালেকশন উঠবে। ওই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যে আমার এই শোরুমে যেন মানে অনেকে ডেকোরেশন বা বাইরে থেকে দেখে মনে হবে যে ও ভাইরাল মানুষ, ওখানে গেলে হয়তো দাম বেশি। ব্যাপারটা এরকম না। আমার এখানে আপনি একটা জার্সি, যেটা আপনি 250 টাকার জার্সিও পাবেন, ধরেন আপনার একটা আর্জেন্টিনার জার্সি লাগবে, আপনি 250 টাকা থেকেও জার্সি পাবেন, 350 টাকারও জার্সি পাবেন, 500 টাকারও জার্সি পাবেন। মানে আমি সব কোয়ালিটি গুলো রাখার চেষ্টা করেছি যাতে মানুষের চাহিদা মতো সে ক্রয় করে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে আসার পর আমার দোকানে যারা কাজ করে বা এই আমার ভাই ব্রাদাররাই চালায়, সবাই আমার ফ্যামিলির, আমার বাবা, আমার দুলাভাই, আমার ভাই, ওই জায়গা থেকে কোনো কাস্টমার আসলে আমার দিক থেকে বলে দেওয়া আছে যে কোনো প্রোডাক্ট ধরলে অবশ্যই যেন সেই প্রোডাক্ট সম্পর্কে আগে বলে যে এই প্রোডাক্টটা কম দামি, এই প্রোডাক্টটা বেশি দামি, এই প্রোডাক্টটা বাহিরের, এই প্রোডাক্টটা আমাদের দেশের। এভাবে বুঝাই দিলে কাস্টমারের কিনতে সুবিধা হয়। মানে আপনি এই জায়গায় কোনো প্রোডাক্ট যদি আপনি নাও চেনেন, আপনাকে চিনানো হবে আগে, এরপরে কেনানো হবে। তো এই জায়গা থেকে আমি বলবো এখানে ভালো কোয়ালিটি এবং নিম্নমানের কোয়ালিটি, মানে কম দামি বেশি দামি সব জিনিস পাবেন। এবং আপনারা জানেন যে এখানে সি এর অফিসিয়াল ব্যাট পাওয়া যায়, যেটা তামিম ইকবাল বাহির থেকে ইম্পোর্ট করে। এরপরে এমকেএস নিয়ে ট্রাই করতেছি যে কি এমকেএস এর টেনিস ব্যাট আনা যায় কিনা। আর আরো কিছু অফিসিয়াল কালেকশন এখানে তুলবো। এখানে স্পোর্টস এর A to Z সব আইটেম পাবেন এবং বিভিন্ন জিম অ্যাক্সেসরিজ পাবেন। এবং আরো আমি জিম অ্যাক্সেসরিজ সহ মানে স্পোর্টস রিলেটেড আপনার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য যেই যেই জিনিস প্রয়োজন আমি সবগুলো কালেকশন এখানে তুলে রাখার চেষ্টা করব। সবাই বিনোদন ভাই স্পোর্টস একবার হলেও ভিজিট করবেন। ধন্যবাদ ভাইয়া। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের বিনোদন ভাই সাথে যে আমরা আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, তার অতীত বর্তমান নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাতা প্লাসের সাথেই থাকুন। থ্যাংক ইউ।